এবারে নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী পুজোর অনুদানের কথা ঘোষণা করলেন। আগের বছর ছিল 85,000, বিভিন্ন বছর আমরা দেখছি একের পর এক বাড়ছে। এবছর একেবারে তিনি কার্যত নিলামের সময় আমরা যেভাবে বলতে দেখি সেভাবে উনি বলতে বলতে বললেন যে ঠিক আছে 1,10,000। কি বলবেন এই সরকারি টাকায় বারংবার, একবার জগন্নাথ মন্দির, এবারে প্রত্যেক বছর এভাবে পুজোয় অনুদান, এদিকে ডিএ পাচ্ছে না সরকারি কর্মচারীরা। রাজ্যের মানুষের ভবিষ্যৎটাকেই তো কার্যত মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা নিলামে চড়িয়ে দিয়েছে। যখন এই যে 85 না 90 না 1 লাখ না 1,10,000 হিসেব হচ্ছে, সেই সময় শুধুমাত্র স্কুলে ব্ল্যাকবোর্ড না থাকার জন্যে, চক ডাস্টার না থাকার জন্যে কত স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। কত কত এরকম স্কুল, বাংলা মিডিয়াম, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, ছাত্র নেই, তার পরিকাঠামো নেই বলে। সেদিকে মুখ্যমন্ত্রীর নজর নেই। 100 দিনের কাজেরটাকে এত চুরি করেছে তৃণমূল যে কেন্দ্রের সরকার সেখান থেকে টাকা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে, বিকাশ ভট্টাচার্য মামলা করেছেন বলে সেই প্রকল্প আবার চালু হলো। সেদিকে সরকারের নজর নেই। কিন্তু সরকারের নজর হচ্ছে যে এই ধরনের টাকা নয়ছয় করা, জনগণের ট্যাক্সের টাকা নয়ছয় করে একদিকে যেমন রাজ্যের মানুষের ভবিষ্যৎটা নিলামে তুলে দেওয়া হচ্ছে, অন্যদিকে সংবিধান যেভাবে দেশকে, তার রাজ্যকে, তার সরকার পরিচালনার কথা বলেছে যে রাষ্ট্রের কোনো রকম ধর্মীয় ভাবমূর্তি থাকবে না, সেইটা যেরকম কেন্দ্রে বিজেপি হচ্ছে যে সেটাকে অমান্য করে কাজ করছে সংবিধান না মেনে, রাজ্যেও তৃণমূল সেটাকে সংবিধান না মেনেই কাজ করার চেষ্টা করছে। কোনোভাবে কি 26-এর ভোটের আগে জনগণকেই 1,10,000 দিয়ে কেনার চেষ্টা? এটা তো জনগণের ব্যাপার নয়, এটা পাবে তো ওই ক্লাবের যারা কমিটি ইত্যাদি তারা আছেন। জনগণের জন্য যদি খরচা করতে হতো তাহলে ওই টাকা দিয়ে 100 দিনের কাজের টাকা দেওয়া যেত, ওই টাকা দিয়ে স্কুল চালু করা যেত, ওই টাকা দিয়ে রাস্তা করা যেত। বর্ষা বৃষ্টিতে রাস্তার অবস্থা কি হয়েছে, ওই টাকা দিয়ে কর্মচারীদের ডিএ দেওয়া যেত, ওই টাকা দিয়ে এলাকায় পঞ্চায়েতে যে হাজার হাজার কাজ বাকি রয়ে গেছে এখনও, সেই পঞ্চায়েতের কাজ করা যেত, নতুন শিল্প তৈরি করা যেত। যেখানে ওই যে বলছেন না যে পরিযায়ী শ্রমিকদেরকে বলেছি ফিরে আসুন, পরিযায়ী শ্রমিকরা বলছেন আরে বাবা মার খেয়েও এখানে পড়ে আছি কারণ টাকা রোজগার হচ্ছে বলে। পশ্চিমবাংলায় ফিরে গেলে টাকা পাবো কোথায়, কাজ নেই তো। 100 দিনের কাজ তাদেরকে দেবে। বিকাশ ভট্টাচার্য মামলাটা করেছেন বলে সেই কাজ চালু হওয়ার কথা হয়েছে। আবার এইটার উল্টো অংশটা হচ্ছে যে 100 দিনের কাজ চালু হওয়াতে আগে আমরা যেমন জানতাম যে বড় ঝড় বৃষ্টি হলে তৃণমূলের নেতারা খুশি হয়, আবার ত্রিপল চুরি হবে, আবার চাল চুরি হবে, এইসব ত্রাণ আসবে সেখান থেকে কাটমানি। তেমনি আবার 100 দিনের কাজ যখন চালু হবে তখন ওই তৃণমূলের নেতারা যারা আগেরবার টাকা লুট করেছিল তারা আবার হিসেব করতে শুরু করবে, আবার ভুয়ো জব কার্ড তৈরি করবে, এবং ওই বিজেপির যে কেন্দ্রীয় তদন্তকারী টিম, একটা নামকাও আসতে আসে, তারা আসবে, ঘুরবে টুরবে, ছবি তুলবে, চলে যাবে, কোনো অপরাধীদের শাস্তি দেওয়ার ন্যূনতম ব্যবস্থা করবেন। তৃণমূল বিজেপি উভয় মিলে রাজ্যটাকে নিলামে তুলে দিচ্ছে। এই গোটা পশ্চিমবঙ্গে 85,000 ক্লাব রয়েছে, এই ক্লাবগুলোকে 1,10,000 করে দেওয়া হবে, কিন্তু যখনই 25% ডিএ দেওয়ার কথা বলা হয় সুপ্রিম কোর্ট থেকে, তখন রাজ্য সরকার সেখানে বলে যে রাজ্যের কোমর ভেঙে যাবে সেই পরিমাণ টাকা যদি দিতে হয়। রাজ্য আসলে মানুষের কোমর ভেঙে দিতে চাইছে। যা আমার প্রাপ্য অধিকার, ডিএ হোক, 100 দিনের কাজ হোক, শিল্প তৈরি করা হোক, স্কুল খোলা হোক, সঠিক সময়ে জয়েন্টের রেজাল্ট বের করা হোক, ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য নির্দিষ্ট সময় চালু করা হোক, এই গোটা জিনিসগুলো হচ্ছে সাধারণ মানুষের অধিকার, দল মত নির্বিশেষে অধিকার, ধর্ম জাত নির্বিশেষে অধিকার। সেই অধিকার রক্ষার জন্য সরকার কোনো কাজ করছে না। কিন্তু সরকার আসলে বিজেপির দেখা দেখি, তৃণমূল আসলে ওই ধর্মীয় প্রতিযোগিতায় নেমেছে। বিজেপি ওখানে রাম মন্দির করছে তো উনি এখানে আরেক মন্দির করছেন, বিজেপি ওখানে আরেকটা কিছু করবে তো উনি এখানে আরেকটা কিছু করবেন। এই করে আসলে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। এইটা করে কিছু সময়ের জন্য লোকের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করা যেতে পারে, কিছু ধর্মবিশ্বাসী মানুষ তাদের মনে প্রভাব বিস্তার করার চেষ্টা এইভাবে করার চেষ্টা হয়। কিন্তু ধর্মবিশ্বাসী মানুষ যারা আছেন, হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সবাই সবার ধর্মাচরণ করছে, অসুবিধা নেই তো। তাহলে হঠাৎ করে সরকারকে, রাষ্ট্রকে একটা ধর্মের প্রতি বাড়তি গুরুত্ব দিয়ে অন্য ধর্মকে অবহেলা করার যে প্রবণতা বিজেপি চালু করেছে, আজকে এখানে তৃণমূল সেই জিনিস চালু করছে। কারণ ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হচ্ছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এখানে আন্দোলন করা যাবে না, দিল্লিতে চলে যান। তাহলে ওয়াকফ নিয়ে ওনার অবস্থান স্পষ্ট হচ্ছে না। ওয়াকফ নিয়ে বাংলার
বাংলার মানুষ যখন রাস্তায় নেমে পড়ছেন তখন সেটা উনি ভাবছেন ওনার বিপদ হবে, ফলে উনি আন্দোলন করতে দিচ্ছেন না। কিন্তু বাংলা ভাষা নিয়ে লোক দেখানো একটা মুভমেন্ট করেছেন, সেটা কেন দিল্লিতে গিয়ে করেননি? যারা ওয়াকফের এই আইন চালু করলো তারাই তো বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা করছে। তাহলে ওনার পছন্দ মতো কাজ করতে হবে, ওনার পছন্দ মতো মিছিল করতে হবে, এই স্বৈরতান্ত্রিক প্রবণতা থেকে তৃণমূলকে বেরোতে হবে। এই মুখ্যমন্ত্রী যখন ইমাম ভাতা দেন তখন বিরোধী হিসাবে বামেরা তো বলে সংখ্যালঘু তোষণ, এবং যখন এখানে এই পুজোই প্রত্যেক বছর এভাবে টাকার অনুদান বাড়াচ্ছে, তাহলে এটাকে কি বামেরা হিন্দু তোষণ বলবে? আমরা বলতে চাই যে বেকার ভাতাটা দেওয়া উচিত প্রথমে। সেই বেকার ভাতাটা কেন বন্ধ হয়ে গেল? যারা 100 দিনের কাজের জব কার্ড হোল্ডার, তাদের আইনে আছে যে মাসের মধ্যে বা বছরের মধ্যে নির্দিষ্ট ওই সময় কাজ না পেলে তাকে একটা ভাতা দিতে হবে। সেই ভাতাটা কেন বন্ধ হয়ে গেল? যে স্কুলগুলো তার সরকারের ভাতা না পাওয়ার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য সরকার কি ব্যবস্থা করেছে? সমস্ত বিশ্ববিদ্যালয়ে আপনি খোঁজ নিন, গবেষণামূলক যা কাজ, সেই কাজের জন্য সরকারি বরাদ্দ যা আসার কথা, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও, সেই সব বরাদ্দ বন্ধ। অথচ ওখানের সরকার আর এখানের সরকার মন্দির অমুক তমুক এটা ওটা তৈরি করছে। মন্দির মসজিদ তৈরি করবেন মানুষ, ধর্মপ্রাণ মানুষ, সরকার তৈরি করবে হাসপাতাল, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এইগুলো। যখনই সরকার এগুলো না করে ধর্মকে ব্যবহার করছে, তখনই বুঝে নিতে অসুবিধা হয় না যে মানুষের জন্য কাজ করতে গিয়ে সরকার ফেল করছে বলে আসলে এই ধরনের ধর্মীয় আবেগকে ব্যবহার করতে চাইছে নিজের রাজনীতির স্বার্থে। দিনের পর দিনে যে বিদ্যুতের বিল বেশি দিতে হচ্ছে সাধারণ মানুষকে, তার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজোর সময় 80% ছাড় বিদ্যুতে, অর্থাৎ এই যে 80% ছাড়, এই যে খরচাটা সেটা তাহলে কারা নেবে? ওই 80% ছাড় যেটা দেওয়া হচ্ছে ওইগুলোই তো সাধারণ মানুষের পকেট থেকে নেওয়া হচ্ছে। এমনিতেও আপনি আমি যারা সিএসসির বিদ্যুৎ ব্যবহার করি, আপনি আমি চাই বা না চাই আমাদের ভোটের সময় তৃণমূলকে টাকা দিতে হয়। কারণ এই যে বাড়তি সারচার্জে আমরা বিদ্যুৎটা কিনছি সিএসসির থেকে, বাড়তি বিল পেমেন্ট করছি, ওই বিলের টাকা থেকে একটা অংশ তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে দিচ্ছে সিএসসি। তাহলে যে পুজোর সময় ভর্তুকি দেওয়া হচ্ছে বলে এত বাজনা বাজানো হচ্ছে, সেই ভর্তুকির টাকা প্লাস তৃণমূলকে যা ইলেকটোরাল বন্ডে দেওয়া হচ্ছে, সেই গোটা টাকাটা বছরের পর বছর ধরে সিএসসি আমার আপনার পকেট থেকে জোর করে নিচ্ছে। সে আমরা তৃণমূলকে ভোট দিতে চাই বা না চাই, ওকে ভোটে লড়ার টাকাটা দিতে হবে। মুখ্যমন্ত্রী এই নেতাজি ইন্ডোরের বৈঠক থেকেই একেবারে বলে দিলেন শুরুতেই যে এই পুজোর বৈঠক নিয়েও আবার কেউ কেউ হাইকোর্টে চলে যাবে, গিয়ে বলবে দুর্গা পুজো, সরস্বতী পুজো করতে দেয় না। কোথাও গিয়ে কি তাহলে এই যে বিকাশ ভট্টাচার্য বা শামীম আহমেদ যারা কোর্টে যায় এই বিষয়গুলো নিয়ে, তাদেরকে তাহলে কি আবারও আক্রমণ করলেন তিনি? এমনি বামপন্থী আইনজীবী যারা আছেন বা বামপন্থী নন যুক্তি মেনে কাজ করেন এরকম আইনজীবী যারা আছেন, তাদের রাজ্য সরকার খুব ভয় পায়। এটা আমরা অতীতে দেখেছি। কারণ তারা মানুষের দাবি দেওয়াগুলো নিয়ে, সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হন কোর্টের সামনে, যে কোর্টে যাওয়ার অধিকার সব মানুষের আছে। এবার বিষয়টা হচ্ছে যে বিচারপতিরা নিশ্চয়ই দুপক্ষের কথা শুনেই তারপর তো রায় দেন। এই যেমন এখন কথা হচ্ছে যে বিকাশ ভট্টাচার্য কেন কোর্টে গেছিলেন 26,000 চাকরি বাতিল করে। বিকাশবাবু তো চাকরি বাতিলের কথা বলতে চান। বিকাশবাবু বলতে গেছিলেন যে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, কোর্ট সরকারের বক্তব্য শুনেছে, এদের বক্তব্য শুনেছে, শুনে তারপর একটা রায় দিয়েছে। কিন্তু তৃণমূল তার অংশকে ব্যবহার করে, তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিথ্যে প্রচার করছে। এখানেও তো আমরা বলছি মিথ্যে প্রচার হচ্ছে। তৃণমূলের যদি মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে এই যে বর্ষাঘাটের রাস্তাঘাটের খানা খন্দ অমুক তমুক সেগুলো পরিষ্কার করুক। কেউ বারণ করেনি। আজকে লোকে নৌকা করে ঘুরে বেড়াচ্ছে শহরের মধ্যে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, কেউ বারণ করেনি সেই কাজগুলো করতে। গত 13 বছরে একটা নতুন শিল্প তৈরি হলো না? একজন বিশিষ্ট মানুষকে দিয়ে 3বার 3টে আলাদা আলাদা জায়গায় মুখ দিয়ে বলাতে হচ্ছে যে না না আমি শিল্পটা করব পশ্চিমবাংলায়। কারণ তাকে দিয়ে বলাতে হচ্ছে, কারণ তৃণমূলের নেতারা বললে সাধারণ মানুষ সেই কথা বিশ্বাস করছেন। এই বিশ্বাসহীনতার জায়গায় তৃণমূল পৌঁছে গেছে বলে তাদেরকে মিথ্যে প্রচার করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বললেন যে পুজোর সময় যেন মহিলাদের নিরাপত্তার উপর বিশেষ নজর দেওয়া হয়। 1 বছর হয়ে গেল, এখনো অভয়া বিচার পেল না। এই পুলিশ মন্ত্রী যতদিন থাকবেন ততদিন মহিলাদের নিরাপত্তা কি হবে সেই নিয়ে আমরা খুব শঙ্কিত। পার্কস্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, আরজিকর, তামান্না, ল কলেজ, এরকম আরও অনেকগুলো নাম হয়তো আমি বলতে গিয়ে ভুলে গেলাম। এই প্রতিটা ঘটনা ঘটেছে এই পুলিশ মন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর আমলে। ফলে এদের আমলে অপরাধীরা সুরক্ষিত, এদের আমলে সমাজ বিরোধীরা সুরক্ষিত, কিন্তু নারীদের সম্মান শুধু না, নারীদের রোজগার ইত্যাদি সবটাই এই আমলে অনেক ভয়ের জায়গায় তৈরি হয়েছে। ফলে যতদিন এরা থাকবে ততদিন মহিলারা সম্মান, তার প্রাপ্য মজুরি ইত্যাদি কিছু পাবেন না, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নিজে রাজ্যকে পুজোর সময় পাহারা দেন, কিন্তু এই যে যখন মহিলাদের নিরাপত্তার উপর
প্রসঙ্গ আসে তখন তার পুলিশ কোথায় যায়? মুখ্যমন্ত্রীর কথা নয় আমরা নাই বা ধরলাম, পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যায়। যখনই তৃণমূলকে আসতে দেখছে, যখনই সমাজ বিরোধীদের আসতে দেখছে, তখনই পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যায়। মুখ্যমন্ত্রী যদি রাত জেগে আরজি করের নির্যাতিতাকে বাঁচিয়ে দিতে পারতেন, তাহলে আজকে এতগুলো মিথ্যে কথা বলে এত রকমভাবে মামলা সাজিয়ে আসল অপরাধীদের তাদের বাঁচাতে হতো না।